আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, যেটা আসলে আপনাদের আগে বলেছে কিনা আমি জানি না। তবে আমি আপনাদেরকে আজকে এমন একটি মেসেজ দিতে চাই যেটা আপনাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হোক। আজকে আমাদের টপিক হলো যে আসলে গর্ভাবস্থায় ডায়েট করা যাবে কিনা। এই ডায়েট করা যাবে কিনা এই বিষয়টা নিয়ে অনেক তর্ক বিতর্ক আমার ধারণা আছে অনেকের মধ্যেই, বা অনেকের মধ্যে একটি কনফিউজিং একটা বিষয় কাজ করে। আমি আজকে আপনাদের কাছে এই বিষয়টি একটু ক্লিয়ার করতে চাই আমার কাছ থেকে। যেমন আমরা মনে করি যে ডায়েট মানে আসলে বোধহয় না খেয়ে থাকা, ডায়েট মানে বোধহয় আমাদের খাবার সব বন্ধ করে, ভাত বন্ধ করে দিয়ে আমাদের কিটো ডায়েট করে আমাদের একদম ওজন কমিয়ে ফেলা। এই যে একটা ভুল ধারণা, এইটার কারণে কিন্তু আমি বলবো যে সবাই গর্ভাবস্থায় ডায়েট করা যাবে কি না, এইটার কারণে মানুষ একটা লাভ দিয়ে আগে দূরে চলে যায় যে গর্ভাবস্থায় ডায়েট, এটা তো একদমই ইম্পসিবল ব্যাপার। কিন্তু আসলে আপনি কি জানেন যে গর্ভাবস্থায় ডায়েট এটা বাধ্যতামূলক করা উচিত। আমাদের দেশে গর্ভাবস্থায় সবচেয়ে বেশি মায়েরাই কিন্তু ভোগান্তিতে পড়ে, এবং একটি গর্ভাবস্থায় শিশুর পুরোপুরি পরিচর্যা, তার যে মানসিক শারীরিক গঠন, সেটা কিন্তু নির্ভর করছে মা কি খাবার গ্রহণ করছে, মা কিভাবে তাকে নারিশ করছে সেটার উপরে। কিন্তু মা যখন আসলে এই গর্ভাবস্থায় তার পুষ্টিকর খাবারগুলো সঠিকভাবে দিতে ব্যর্থ হচ্ছে, বা অতিরিক্ত আনহেলদি খাবারগুলো গ্রহণ করছে, মায়ের ডায়াবেটিস হচ্ছে, জেস্টেশনাল ডায়াবেটিস, সেখান থেকে বাচ্চার ওজন কমছে না বাড়ছে, বাচ্চা অপুষ্টিতে পড়ছে মা অপুষ্টিকর খাবার খাওয়ার কারণে, বা মায়ের পুষ্টি কম হয়ে গেলে বাচ্চার পুষ্টি ঘাটতি হচ্ছে। এই যে বিষয়গুলো কিন্তু একটা হ্যাফাজার্ড একটা অবস্থায় তৈরি হচ্ছে। সেটা কি কারণে? মায়ের ডায়েটটা ঠিক না হওয়ার কারণে। একটা গর্ভবতী মাকে 9 মাস সময়ের মধ্যে কিন্তু 3টা ভাগে খাবারগুলোকে ভাগ করে দিতে হয়, এবং এই সময় মা কী কী পুষ্টিকর খাবারগুলো খাবে, কোন পিরিয়ডে তাকে এই খাবারটা ইনক্রিজ করতে হবে, কত ক্যালোরি ইনক্রিজ করতে হবে, কোন উপাদানটা কতটুকু খেতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি মাকে যেমন ডক্টর ভিজিট করানো বাধ্যতামূলক গর্ভাবস্থায়, তার মনিটরিং করানো বাধ্যতামূলক, ঠিক একইভাবে গর্ভস্থ মায়ের পুষ্টিকর খাবারটাকে এনশিওর করা এবং তার ডায়েটটাকে ঠিক রাখাটা আরও বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। এবং এইখানে মাকে ভূমিকা রাখতে হবে। মায়ের পাশাপাশি পরিবারে যারা রয়েছে, হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদেরকেও কিন্তু ফুল সাপোর্ট দিতে হবে। এবং একটি মা কী কী খাবার খাবে তাদেরকেও কিন্তু এটা আয়োজন করে ব্যবস্থা করে দিতে হবে। সো এই যে বিষয়গুলো, সেটা নিয়ে আজকে কথা বলবো। যেমন কিছু কিছু আমি আপনাদেরকে উদাহরণ দিতে চাই। একটি গর্ভবতী মা সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খাবে তার কোনো তালিকা নেই। মার ভালো লাগছে আমি একটু মিষ্টি জাতীয় খাবার খাবো, মার ভালো লাগছে আমি আজকে খাবো না, বমি লাগছে সে খাবারটা খেলো না। এই যে বিষয়গুলো হওয়ার কারণে তার অনেক সময় দেখা যাচ্ছে প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে প্রয়োজনের কম সে খাবার গ্রহণ করছে, পুষ্টির ঘাটতি হচ্ছে, আর না হলে তার কার্বোহাইড্রেট ফ্যাটের পরিমাণ বেড়ে যাচ্ছে। এইগুলোর কারণে মায়ের নিজের ওজন বাড়ছে, না হলে মায়ের পুষ্টি কমে যাচ্ছে। সবগুলো মিলিয়ে কিন্তু ক্ষতিটা বাচ্চারই হচ্ছে, সেই সাথে তো মায়ের আছেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গর্ভাবস্থায় ডায়েট খুবই জরুরি। মা সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খাবে, সকালে কতটুকু রুটি বা অন্য কিছু সিরিয়াল খাবে, দুপুরে কতটুকু ভাত খাবে, আসলে সে ভাত খেতে পারবে কিনা, খেলে কতটুকু খাচ্ছে, তার ফিজিক্যাল কন্ডিশন কীরকম আছে, সেগুলো কিন্তু একটা ডায়েটের মাধ্যমে ঠিক করে দিলে মা কিন্তু সুন্দরভাবে তার জিনিসটা মেনটেন করতে পারে। ডিমটা কতবার খাবে, কোন প্রসেসে খাবে, কারণ গর্ভাবস্থায় কিন্তু প্রত্যেকটা মায়ের কন্ডিশনে কিন্তু আলাদা। কোনো মাকে বলা যায় না যে 10 জন মায়ের একই রকম অবস্থা থাকবে। কোনো মায়ের হতে পারে তার হাই ব্লাড প্রেশার আছে, কোনো মায়ের হতে পারে প্রেশারটা লো হয়ে গেছে, কোনো মায়ের হতে পারে তার ডায়াবেটিস শুরু হয়ে গেছে, কারো কোনো মায়ের হতে পারে তার ডায়াবেটিস নেই, অনেক শরীর দুর্বল। সো এই যে বিভিন্ন রকম কন্ডিশন হওয়ার কারণে কিন্তু কারোর জন্য কোনো খাবার স্পেসিফিক বলাটা কিন্তু ডিফিকাল্ট। সেই মায়ের কন্ডিশন বুঝেই তার খাবারগুলোকে নির্ধারণ করতে হবে। মা কতটুকু কার্বোহাইড্রেট নেবে, কতটুকু প্রোটিন নেবে, কতটুকু তার ফ্যাট গ্রহণ করবে, হেলদি ফ্যাট কতটুকু দিতে হবে, বাচ্চার পুষ্টিগুলো প্রোভাইড করার জন্য কতটুকু ভিটামিনস মিনারেলস প্রোভাইড করতে হবে, সেই ভিটামিনস মিনারেলসগুলো কোন খাবারের মাধ্যম দিয়ে আমরা দিলে মা সঠিকভাবে পাবে, এবং সেই খাবারটা আসলেই বডিতে পুষ্টিগুলো ঠিকভাবে অ্যাবজর্ব হচ্ছে কিনা, শোষণ হচ্ছে কিনা, সেই বিষয়গুলো খেয়াল করা। যেমন আপনার আমাদের আয়রনটা মাকে খুব গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায়। সেই আয়রনগুলো আমরা কোথা থেকে পাই?
প্রোটিনযুক্ত খাবারগুলো পেয়ে থাকি। প্রোটিনযুক্ত খাবার কিন্তু দুই রকমের আছে, একটা হলো সেকেন্ড ক্লাস প্রোটিন, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। এখন ফার্স্ট ক্লাস প্রোটিনগুলো থেকে কিন্তু আমরা হিম আয়রনগুলো পেয়ে থাকি, যেটা মা ডিরেক্টলি তার বডিতে অ্যাবজর্ব করতে পারছে। কিন্তু নন হিম আয়রন যেটা আমরা সেকেন্ড ক্লাস প্রোটিন থেকে পাচ্ছি, সেটা আবার কিন্তু নন হিম আয়রনটা বডিতে অ্যাবজর্ব করতে গেলে ভিটামিন সি এর হেল্প লাগছে। তখন আসলে ভিটামিন সি মা সেটার সাথে কি খাচ্ছে কিনা সেই বিষয়গুলোকে খেয়াল রাখা। সো এইগুলো কিন্তু একটা মা নিজে নিজে পারা বা করা কিন্তু খুবই ডিফিকাল্ট। তার মানসিক কন্ডিশনও কিন্তু এই সময় একটু নাজুক থাকে। সে মা কিন্তু ফিজিক্যালিও দেখা যায় তার একটু ডিপেন্ডেন্সি চলে আসে। তো আমি মনে করি যে একটি গর্ভবতী মায়ের ডায়েট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সব কিছুকে বেটার করা, তার কন্ডিশনটাকে ভালো রাখা, বাচ্চার আদর্শ ওজনটাকে মেনটেন করা, তার শারীরিক মানসিক বৃদ্ধিটাকে ঠিক রাখার জন্য অবশ্যই ডায়েটটা খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমার বিষয়ই ছিল এটা, যে ডায়েটটা আসলে গর্ভাবস্থায় মা করতে পারবে কিনা। এখন আপনারাই সিদ্ধান্ত নিন যে আসলে মা গর্ভাবস্থায় ডায়েট করতে পারবে কি পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।